চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই ২ নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। ২৫ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই ২৫ বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। যে সামিরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে, সামিরার বাপ, তারপরে তার মা লুসি, ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি একজন সালমান শাহ ভক্ত হয়ে থাকেন, সালমান শাহের ভক্ত হন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খুশির সংবাদ। সেই খুশির সংবাদটি হচ্ছে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে রীতিমতো বলা যায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। আদালতের পক্ষ থেকে একই নির্দেশ দেওয়া হয়েছে, সেটি শুনলেই আপনারা অবাক হবেন। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা, আদালতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনোভাবেই যেন সালমান শাহ হত্যা মামলার আসামিরা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সেদিকে কড়া নজরদারি রাখতে বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আদালতের তরফ থেকে বলা হয়েছে সালমান শাহ হত্যা মামলায় যে সমস্ত আসামি দেশের মধ্যে রয়েছে তারা যেন কোনো মতেই কোনোভাবেই তদন্ত চলাকালীন অবস্থায় দেশের বাইরে পালাতে না পারে। বিশেষ করে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার বন্ধু ডন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই দুইজন ব্যক্তি দেশে ইতিমধ্যে অবস্থান করছে, তাদের অবস্থান নিশ্চিত করা গেছে, তারা দেশেই রয়েছে, তারা যেন কোনো প্রকার দেশের বাইরে পালিয়ে যেতে না পারে কোনোভাবেই, সেদিকে কড়া নজরদারি দিতে বলেছে আদালত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি। সমস্ত পালানোর পথ বন্ধ হয়ে গেল, এবারে আর কোনো মতেই রেহাই পাবে না সামিরা হক। আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ভেবেছিল সে বেঁচে যাবে, আরাম আয়েশে জিন্দেগি যাপন করবে, কিন্তু না। আর সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, সত্য কখনো গোপন রাখা যায় না। আজ বা কাল একদিন অবশ্যই সত্য ঠিকই সবার সামনে চলে আসবে। চলুন কথা না বাড়িয়ে সামিরার কপাল কিভাবে পুড়লো, আদালতের পক্ষ থেকে কি নির্দেশনা দিয়েছে পুলিশকে, এবং প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পালানোর পথ সত্যিকার অর্থে কি বন্ধ হয়ে গেছে সামিরা ডনের? চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর পর নতুন করে গতি পেয়েছে তদন্ত। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়, তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে, দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন। আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন এটিও তখন আর অজানা থাকবে না। আর যেসব আসামি দেশে, শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে। ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। মাসুদুল আবুরির প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
৩৫ বছর আগে ইস্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর। ৩ দশকেও প্রশ্ন থেকেই গেছে, তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা। আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় গড়িয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল। তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরো বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেজভির বক্তব্য। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সালমানের উপরে সামিরা ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে গলায় ফাঁস দেয়। বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী শাহরান বিল্টুর অপেক্ষা। সোমবার মামা আলমগীর কবিরের আবেদনে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি রূপ নিল হত্যা মামলায়। আলমগীর কবির নিউজ 24-কে জানালেন, এখন প্রমাণ হবে এটি হত্যা। পাত এসে মাটিতে লেগে যায়। তো এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে। উঁচা মোটা মানুষ যদি ঝুলে, এই যে প্লাস্টিকের কভার, এটা ভেঙে যাওয়ার কথা, পাখনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, গলার দাগটা চিকন আর রশিটা মোটা। হত্যা মামলায় 11 আসামির মধ্যে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশেই আছেন। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে। এছাড়া লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রিজি আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের উপর ভিত্তি করে। আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো। এটা আসলে মানে মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি জানার জন্য যে দেশে তারা আছে কিনা তারা, আর যারা দেশের বাইরে চলে গেছে তারা তো চলে গিয়েছে, আর যারা আছে তারা যেতে না পারে সেজন্য আমরা চিঠি দিয়েছি। সালমান শাহর মা নীলা চৌধুরী নিউজ 24-কে বলেন, বেশিরভাগ আসামি দেশে, পুলিশ গ্রেপ্তার করছে না। আবার একটা কথা বলছিল যে ওরা তো আমাকে তোমার কাছে ফিরে আসতে দিবে না। আজিজ মোহাম্মদ ভাই কথা মতো ছবি করে নাই, সে ওর বলিয়া তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চাইছিল। এর কারণ তার সাথে নিয়ে আটকে দেওয়া এবং ঘরে অশান্তি হতো, যার জন্য ডনকে শেষের দিকে তার ঘরে সে রাখতো না, ঘরে থাকতো না। ঘরে অনেক লোকই থাকতো যাদেরকে সে হটাইতে চাইতো। মোস্তাক, যার সাথে বিয়ে হইলো, সুইমিং কস্টিউম পরা সামিরার ফটোটা এখানে নাই, বাংলাদেশে হয়তো কাছে থাকতেও পারে অ্যালবামে, অথবা আমি ফেলে দিছি এটা বাজে ফটো বলে। তো আর ডনরা হাফ প্যান্ট পরা। তবে পুলিশের দাবি কয়েকজন দেশের বাইরে, বাকিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। মামলার যে 11 জন এজাহার নামে আসামি করা হয়েছে, আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে এরা যারা বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। সালমান শাহর মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের উপর 2021 সালে নারাজি দেন সালমান শাহর মা নীলা চৌধুরী। প্রায় 4 বছর পর আদালত সে রিভিশন আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দেন। সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। এই জন্য আল্লাহু আকবার বললাম। আমি তাহাজ্জুদে খবর পাইছি যে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আর আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত, এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, আমার ক্ষান্ত দেন, সবার সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন, বুঝছেন। ইনশাআল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। 20 সালে যে একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল, এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং
আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে। সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আপনারা জানেন আজকের যে মহানগর দায়রা ষষ্ঠ আদালত, বিজ্ঞ আদালত, বিজ্ঞ বিচারক ছিলেন জান্নাতুল ফেরদৌস ইবনে হক। বিজ্ঞ আদালত বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ। অত্যন্ত জনপ্রিয় হিসেবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচিত হয়েছিলেন। 1996 সালে 24/7/1996 এই সালমান শাহকে হত্যা করা হয়। দীর্ঘ 30 বছর লেগেছে বিজ্ঞ আদালতের কার বারান্দায় সহ সমস্ত জায়গায় এই তার ভক্ত আর তার পরিবারের একটা রায়ের আবেদন পেতে। বিজ্ঞ আদালত তার ফাইন্ডিংসে রিভিশনে বলেছেন, 185/2022 রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা, হত্যা মামলা ছিল, এই হত্যা মামলা যারা জড়িত ছিল, যারা তার কাছে ছিল, ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী, তার যে মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই। এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান শাহর পিতা কমরুদ্দিন চৌধুরী, উনি থানায় একটা ইউডি মামলা, অপমৃত্যু মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য। সে থানা সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি এবং সেই মামলার আলোকে এই মামলাটিকে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত দিয়েছিলেন। সেই ব্যুরো সে দায়িত্ব সঠিক পালন করে নাই। সর্বোপরি সালমান শাহের পিতা এই পিবিআই তদন্তের যে প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদন যে এই মামলার যে একজন আসামি, এই আসামি ছিলেন তানভীর আহমেদ, উনি একটা জবানবন্দি রিজভি আহমেদ ফরহাদ, উনি একটা 164 জায়গায় জবানবন্দি দিয়েছেন হত্যা মামলা। এই হত্যা মামলা কারা কারা জড়িত এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে, থানা পুলিশ, পিবিআই এবং এই পুলিশ ব্যুরোদের প্রতিবেদন এসেছিলেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, মনগড়া প্রতিবেদন দিয়েছে, আসামিদেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আদালত, বিজ্ঞ আদালতও তাদের সেই আবেদন গ্রহণ করে নাই এবং নারাজিকে কেউ গ্রহণ করেন নাই। আমরা মনে করি এই মামলাটা দীর্ঘ 30 বছর লেগেছে এই সালমান শাহ হত্যা মামলার, এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে থানাতে নেওয়ার জন্য আজকে যে বিজ্ঞ আদালত দৃঢ়তার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই হত্যা মামলাটাকে যে সঠিক তদন্ত করার জন্য এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশ দিয়েছে, রমনা থানাকে নির্দেশ দিয়েছেন। এবং এও বলেছেন যে জনক রিজভি আহমেদ ফরহাদ যে 164 তারা জবানবন্দি দিয়েছেন, সেই তার বক্তব্যটাকেও এই মামলার এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা, থানা, পুলিশ, বিজ্ঞান, আমাদের যে তৎকালীন যে বিজ্ঞ নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন, আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন। সর্বোপরি এই সালমান শাহ হত্যা মামলা আজকে মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য, হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য 30 বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি। আমরা বিজ্ঞ আদালত বলেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলবো এই মামলাটা রায় এবং রায়ের কপি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত বলেছেন অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই মামলার কপি দেওয়ার জন্য এবং দ্রুত হত্যা মামলা হিসেবে এই মামলাটা গ্রহণ করার জন্য বলেছেন। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র চিত্রনায়ক সালমান শাহ, যার মৃত্যুর 29 বছর পর গেল 34 ঘন্টা আগে আদালত তার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আদেশ দিয়েছেন। এর পরপরই ঢাকার রমনা থানায় 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য, মামলার অনেক সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার কারণে ক্ষুব্ধ যেমন সালমান শাহর পরিবার, তেমনি ক্ষুব্ধ সালমান শাহ ভক্তরা। সবশেষ তারা কি বলছেন এই মামলার পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে। মামা, সত্যি আসলে একটা ভালো খবর, 29 বছর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে, আপনি হত্যা মামলা দায়ের করেছেন। তো 36 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি আপনার কাছ থেকে যতটুকু জানলাম। এখন আসলে আপনাদের পদক্ষেপটা কি?
আমাদের পতাকা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা সবার টেলিফোন, শত শত টেলিফোন, যে স্বামীরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। স্বামীরার বাপ, তারপরে তার মা লুসি, হ্যাঁ, ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন। একজন দুইজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে। আমরা আজ পর্যন্ত জানি না যে সামিরার কথা হলো, সে বিভিন্ন স্টেটমেন্টে আপনারা দেখছেন যে সামিরার ফ্যামিলি এবং সামিরা ছাড়া, ডন ছাড়া আর কেউ বলে না যে আত্মহত্যা, একমাত্র তারাই বলে আত্মহত্যা। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা 29 বছর আমরা আইনি লড়াই লড়েছি, আমরা পরিশ্রম দিয়েছি, আল্লাহ তাআলা এটা কবুল করছেন। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। যেদিন সে মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক, কাজের লোক, ডলি নামের একটা কাজের মহিলা ছিল এবং মনোয়ারা, আর ছিল কে সামিরা স্ত্রী। আইনের ভাষায় বলে, আইনের বইতে লেখা আছে, যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়িতে থাকা অবস্থা, তাইলে স্বামীকে এটার বিবরণ দিতে হবে, এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে, উল্টাপাল্টা দুজনেরই। আর এমন অবস্থায় একমাত্র স্বামীরার কথা হইল, একটা মানুষের ঝুলন্ত অবস্থায় পাইছে, হ্যাঁ, সে চাবি দিয়ে দেখলো, দরজা খুলে দেখছে ঝুলতেছে, সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা, পাশের বাড়ির কাউরে না জানায়, কাজের বুয়া লোকটারে ডাইকা, সে কি নাটকীয়ভাবে সে নাকি দড়ি কাটে নামাইছে, নামাইয়া গোসল দিল, দিয়ে হাফ প্যান্ট পরাইলো, হাফ প্যান্টের মধ্যে কাগজের ট্যাগও লাগানো রয়েছে, শরীরে দুইজন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে, সালমান শাহর মা যে পাইছে, এইগুলো কোন আইনের বইতে লেখা আছে? মামা, যেহেতু মামলাটা হত্যা মামলা ইতিমধ্যে রূপান্তর হয়ে গেছে, আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই, তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে। এই 5 আগস্টের পরে আমরা সবাই দেখেছি, আমিও দেখছি, হ্যাঁ, বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালাই গেছেন। ওনারা শিখাইয়া দিয়ে গেছেন, অতএব এখন যে কোনো আসামি, শুধু সালমান শাহর আসামি না, হ্যাঁ, যে কোনো আসামি এরা পালাই যেতে পারে। যার জন্য আমি সবাইকে বলছি, এরা যাদের নাম আসছে, এরা শুধু সালমান শাহর আসামি না, এরা দেশের আসামি। সালমান শাহ ওয়াজ এন ইন্ডাস্ট্রি, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল, সালমান শাহ ছিল রাষ্ট্রের, তার ডাকনাম ছিল ইমন, যেটা আমাদের ফ্যামিলির ইমন। আর আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনার বাড়ি কি জকিগঞ্জে না? হ্যাঁ, আমি কি জানি না যে আপনি সালমান শাহর বাবার আত্মীয়? তো সালমান শাহ আপনার কি হয়? আপনার কাজিন হয় না? তো আমার থেকে তো আপনি আরো বেশি জানেন, আপনিই বলেন, আমি কেন বলবো? আচ্ছা মামা, যে জিনিসটা হচ্ছে কি, এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পরে অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে, তো বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে? রিকোয়েস্ট, সীমান্তরক্ষী, এয়ারপোর্ট, সবার কাছে রিকোয়েস্ট যে যারা দেশের শত্রু, জাতির শত্রু, আমরা ছোটবেলা পড়েছি, দেখেছি যে খুন যারা করে, হত্যা যারা করে, এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তো এরা এমন প্রমাণ রেখে গেছে, তারা নিজে এখন বলবে, নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ, সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালাইয়া যাইতে না পারে। কারণ সামিরার বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায়, আর মায়ের বাড়িও হচ্ছে চিটাগাং বর্ডার এলাকায়। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করতেছি। মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট, এর আগের স্টেটমেন্ট, সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিবিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছিলেন মনোজ কুমার মজুমদার? একদম পিবিআই ধ্বংস করে দিছে। আদালত পিবিআইকে দিয়েছে পুনঃ তদন্তের জন্য। পিবিআই পুনঃ তদন্ত করে নিয়ম যেটা হলো আদালতে জমা দেবে, হ্যাঁ, মহামান্য আদালত এটা রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন। সেটা না করে মনোজ কুমার কি করলো, সে সাংবাদিক সম্মেলন ডাকলো, ডাইকা সংবাদ কর্মীদের সামনে এবং জনগণের সামনে সে সালমান শাহ হত্যা তদন্ত কীভাবে করছে, কি পাইছে না পাইছে, এটা ফ্লাশ করে দিল। তাইলে কি করলো? একটা আদালতকে অবমাননা করলো, একটা দেশকে অবমাননা করলো, দেশের আইন মানলো না, সালমান শাহর মামলাটাকে সে ধ্বংস করলো। সালমান শাহর তখনই আপনি হয়তো জানেন না, এই পিবিআইয়ের এই কারণে অনেকে চাইছিল আত্মহত্যা করতে, যে পিবিআই এটা করলো কেন। তাদেরকে টেলিফোনে বা বাসায় যেয়ে আমি সান্ত্বনা দিয়ে আসছি যে অপেক্ষা করো, অপেক্ষার ফল মিষ্টি হয়, আল্লাহ বলছেন অপেক্ষা করো। এই অপেক্ষার ফলটা আজকে এইখানে দেখলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নায়ক সালমান শাহর মামার সাথে। তিনি আসলে তার জমে থাকা ক্ষোভের কথাগুলো বলছিলেন। তো আমরা আর একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে ঘটনাটা 29 বছর পর আজকে হত্যা মামলায় রূপান্তর হলো, এখন রমনা থানার পুলিশের কাছে এটি তদন্তাধীন আছে। যে মামলার যে আয়ু আছে বা রমনা থানা কর্তৃপক্ষ আছে, তারা কি আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ রাখছে। যেদিন রায় ঘোষণা হয় ওদিন এশার নামাজের পরেই আমাকে ডাক দিয়েছেন ওনারা। আমি গেছি, আমার অ্যাডভোকেট সাহেব, ফারুক সাহেবও গেছেন। আমরা ভোর 6টা পর্যন্ত থানায় ছিলাম। ওনাদের আন্তরিকতা এবং ওনাদের ব্যবহার চমৎকার।
কিন্তু ঘটনার দিন যেদিন রায় ঘোষণা হলো, কারণ আমি জীবনে রায়ের মুখোমুখি হইনি কোনোদিন, এত লম্বা সময় আমি কোথাও থাকি না। রায় ঘোষণা হবার দিন গেলাম কোর্টে সকালে 9টার সময়। আস্তে আস্তে জজ সাহেব উঠলেন, ওনার কিছু কাজ শেষ করলেন, করে উনি ঘোষণা দিলেন 11:30টার সময় রায় দিবেন। 11:30টার সময় পেশকার সাহেব আসলেন, আইসা বললেন স্যার একটু অসুস্থ বোধ করতেছেন। এরপরে দেরি করলেন, 12:30, 1টা, 1:30, 2টা, 2:30টার সময় পেশকার সাহেব আবার আসলেন, আইসা বললেন যে হ্যাঁ 3:30টার সময় উনি আসবেন। তো উনি অসুস্থ কথা বলছেন, আসলে অসুস্থ না, আমার মনে কিছু পড়ার বাকি ছিল, উনি হয়তো পড়ছেন। উনি যখন আইসা এজলাসে বসেন, আমার কাছে মনে হয়েছে, বিশ্বাস করবেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচারের জন্য খোদার কসম আমার কাছে মনে হয়েছে একটা ব্যক্তিকে পাঠাইছে। এত নুরানি চেহারা, আর উঠে আল্লাহ তাআলার নাম করে উনি শুরু করছেন। বুঝছেন, আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি বহুল আলোচিত এই সালমান শাহ হত্যার মামলা। এবং বিগত দিনের যারা বিচার করছেন বা যেসব ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনাদেরকেও দোষী সাব্যস্ত করেন নাই উনি বলছেন ওনাদের মামলাটা ভালো করে দেখা উচিত ছিল। আমি পর্যালোচনা করে, আমি পড়ে দেখে আমি বুঝতে পারছি যে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। আমি হত্যা মামলায় রূপান্তরিত করার আদেশ দিলাম। মহান আল্লাহ ওনার পরিবার এবং ওনার যেন নেক হায়াত এবং সুস্থতা কামনা করি আমাদের পরিবার এবং সালমান শাহ ভক্তদের দেশবাসীর পক্ষ থেকে। এরকম জাজ পদে পদে হওয়া দরকার, এরকম বিচারক আমাদের দেশের দরকার। এবার ডন আর সামিরা পালাইছে, সত্যের মৃত্যু নাই। সালমান শাহ নিথর দেহটি যে বাসার মধ্যে পাওয়া যায়, সেই বাসার মধ্যে পুলিশ গিয়েছে তদন্ত করার জন্য। সামিরার 101টি ভাতার ছিল, যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে নাই, সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসায় আসা যাওয়া। সালমান শাহ ছিল বাংলাদেশের সিনেমার কিংবদন্তি। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল, এবং শুধু অন্য না, একাধিক পুরুষে আসক্ত ছিল বলে তুই আজকে মহানায়ককে করছিস। সালমান শাহর বউ নিজেই পরকিয়া করতো, অন্যদিকে সালমান শাহকে আবার সন্দেহ করতো। তুই সাথে থাকার পরও কেন তোর ভাবি আমার সন্দেহ করে? আল্লাহর 30 দিন তাদের সংসারের মধ্যে ঝগড়া থাকতো। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মাইর দিতাম ওনারা এই সন্দেহের কারণে ভাবি। আর সেই জন্য সালমান শাহ বারবার ডিপ্রেশনে চলে যেতেন। এই যে বাসায় তোর ভাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু। এত সুন্দর উজ্জ্বল একটি ক্যারিয়ার থাকা সত্ত্বেও বউর জ্বালা সইতে না পেরে সালমান শাহ ডিপ্রেশনে যায়। আমি কখনো বাসায় এসে শান্তি পাই না, আপনার মেয়ে মাইন্ড করে সন্দেহ করে। সালমান শাহর সহকারী বারবার সালমান শাহকে বলতো, আপনার বউ কিন্তু ভালো না, এদিক ওদিক যায়, ছেলেদের সাথে ঘোরাঘুরি করে, বাসার মধ্যে পরপুরুষের মিলামেশা করে। আর এই কথাটি শুনেই সালমান শাহ চেতে যায়। তার সহকারীকে বলে, মেয়ে জাতি হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করবি, শ্রদ্ধা করবি, কিন্তু বিশ্বাস করবি না। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত, মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই সকল কথাগুলো বলে সেই কর্মচারীর উপরে তিনি রাগ ঝাড়তেন। মায়ের কাছে ছিল না, প্রতিদিনই আমি মাইর দিতাম ওনারা। আজ প্রায় 29 বছর পরে এসে সেই সহকারী মুখ খুলেছেন। একের পর এক বেরিয়ে আসছে সালমান শাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে ডন, আমার অর্ধেক হচ্ছে সালমান। আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে, সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ। এটা মিথ্যা কথা। এখন ডনকেও মানুষ বিশ্বাস করছে না, যে ছিল সালমান শাহর একমাত্র বন্ধু, যাকে সালমান শাহ সবথেকে বেশি বিশ্বাস করত। আর ডনকে সামিরাকে মানুষ বিশ্বাস করবেই বা কেন? যখন 29 বছর পর সালমান শাহ এই বিষয়টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে, কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসে এবং আসামিরা যেন এই দেশ থেকে পালাতে না পারে, তখনই তারা গা ঢাকা দিয়েছে। আর এতে করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না, তাদেরকেই অপরাধী হিসেবে চিহ্নিত করছে। বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতেই সালমান শাহর জীবন কেড়ে নিয়েছিল। সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন। সেই সাথে রয়েছিল ডন, যে ডনের সাথেও তার পরকীয়ার সম্পর্ক ছিল। সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি। তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে। আমরা শুধু এটাই চাই, সালমান শাহকে যদি দুনিয়া থেকে কেউ আসলে পরিকল্পিতভাবে সরিয়ে থাকে, তাহলে তার সর্বোচ্চ সাজা হোক। কারণ সালমান শাহ 29 বছর আগে দুনিয়া ত্যাগ করলো, এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে। মাত্র 22টি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যাকে বলা হয় কিংবদন্তি। সেই লেজেন্ডারি একজন অভিনেতাকে হারিয়ে আজও বাংলাদেশ কান্না করছে। সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য 12 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, যেই টাকাটা ছিল সালমান শাহ নিজেরই। সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল, সেই 12 লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয়। আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই 12 লক্ষ টাকা দিয়ে বলে, সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দাও। শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত আনুমানিক 2টার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায়। দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী। ঢোকা মাত্র ডন গিয়ে সালমান শাহ বুকের উপরে চেপে বসে, যাতে করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে। দুঃখের বিষয়, ডন ঢোকার আগে ঘুমের ওষুধ খাইয়েছিল সালমান শাহ নিজের স্ত্রী, যেটা পরবর্তীতে তার ব্যাগের মধ্যে পাওয়া যায়। এর পরবর্তীতে যখন ঘুম ভেঙে যায়, তখন আধা ঘন্টার মতো ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে তার শরীরের মধ্যে ইনজেকশন পুশ করা হয়, যাতে করে ধস্তাধস্তি না করে। সালমান শাহ নিথর দেহটি ঝুলানো হয় ফ্যানে। সালমান শাহর মায়ের দাবি, ময়না তদন্তের সময় সালমান শাহ জীবিত ছিল, সেই ময়না তদন্তের সময় সালমান শাহকে এই দুনিয়া থেকে সরানো হয়। এরকম হাজারো দাবি এখন সালমান শাহর মায়ের। তবে কোর্ট এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সত্য জানার জন্য। হয়তোবা বাংলাদেশের মানুষ নতুন করে আরো কোনো সত্য জানতে পারবে, যেটা জানার পরে মানুষ কোনো বন্ধুকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না তার ঘরে থাকা স্ত্রীকে, বিশ্বাস করবে না তার সব থেকে কাছের ভালোবাসার মানুষটিকে, কারণ বিশ্বাসের মাকে এখানেই তারা হত্যা করে।
স্বামীরাকে ধরেন মূল নেপথ্যে বের হয়ে আসবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে। আদালতের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন সালমান শাহ হত্যা মামলার আসামিরা যারা দেশে রয়েছে তারা যাতে দেশের বাইরে যেতে না পারে সেই নির্দেশনাই দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশকে আপনারা কিভাবে নিচ্ছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি হয়েছি। এটি যুগোপযোগী সিদ্ধান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদালতের তরফ থেকে যদি নিষেধাজ্ঞা দেওয়া না হতো তাহলে কখন হয়তো এরা পালিয়ে যেত, কারণ এরা তো ভাই অপরাধী, এরা নিজেরাও জানে যে তারা অপরাধী। এতদিন সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, হাজারো নাটক রচয়িত করেছে, কিন্তু দিন শেষে একে একে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নানা রকম তথ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। আপনারা সকলেই ইতিমধ্যে দেখেছেন। বিভিন্ন তথ্য সূত্র যদি মেলানো যায় তাহলে দেখবেন সামিরা, সালমান শাহের সাবেক স্ত্রী এবং ডন, এই দুইজন ব্যক্তি সরাসরি সম্পৃক্ত সালমান শাহ হত্যা মামলায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আদালতের এই নির্দেশ দেওয়ার পরে আপনারা কি বলতে চান। যে বিচারক এই নির্দেশনা দিয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এই নিষেধাজ্ঞা বিদেশে যাতে পালাতে না পারে এই নির্দেশ দেওয়াই যে বিচারক এই নির্দেশনা দিয়েছে তাকে আমি ধন্যবাদ দিই। আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। আপনারা কি মনে করেন আমরা এবারে সালমান শাহ হত্যা মামলার ন্যায় বিচারটা পাবো? আমরা যেই অধীর আগ্রহে এক বুক আশা নিয়ে অপেক্ষা করে রয়েছি, সালমান শাহকে যারা এই দুনিয়ার মাটি থেকে সরিয়ে দিয়েছে চিরদিনের জন্য, তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে, সেটা দেখার অপেক্ষায় যে আমরা বুক ভেদে বসে আছি, সেটা কি পূরণ হবে আমাদের? আমরা কি ন্যায় বিচার পাবো এবারে? দেখা যাক কি হয়, কি উঠে আসে তদন্ত প্রতিবেদনে। আদালতের তরফ থেকে পক্ষ থেকে নতুন করে সালমান শাহ হত্যা মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এই তদন্ত প্রতিবেদনে সত্য উঠে আসবে, সঠিক বিচার আমরা পাবো। ভালো থাকবেন। জনমতের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা এখনো পর্যন্ত আমাদের জনমত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।